স্বাগত জানাচ্ছি পার্ট 5-এ। তো পার্ট 4টা আনএক্সপেক্টেডলি আমরা টার্মিনেট করা লেগেছিল বিশেষ কিছু কারণে, যার কারণে সেখানে এন্ডিংটা জানাতে পারিনি। তো যাই হোক, সে পর্যন্ত আশা করি বুঝেছেন যে আমাদের স্ট্রিং কী জিনিস। স্ট্রিং হলো একটা অ্যারে। অ্যারে কি সেটা তো বললামই। অ্যারে কি? ক্যারেক্টারের অ্যারে, অর্থাৎ এর মধ্যে ক্যারেক্টার লেখা থাকবে, এটাকে আমরা বলছি স্ট্রিং। তো এর মধ্যে এটা আমরা এখন ডিক্লেয়ার করতে পারি। তার আগে কিছু জিনিস জেনে নিতে হবে, সেটা হলো সি ডাজ নট সাপোর্ট স্ট্রিং অ্যাজ এ ডেটা টাইপ। ডেটা টাইপ কোনগুলো ছিল? এই যে ইন্ট, ফ্লট, কার, এই যে এইগুলো তো এক একটা ডেটা টাইপ ছিল। স্ট্রিং কোনো ডেটা টাইপ না, এরকম স্ট্রিং কোনো ডেটা টাইপ না। অর্থাৎ আপনি এরকম ওয়ার্ডগুলোকে একসাথে একটা ডেটা টাইপের মধ্যে রাখতে পারবেন না। অর্থাৎ আপনি যে স্ট্রিং লিখবেন, স্ট্রিং এস ইজ ইকুয়াল টু আপনার নেম, এই জিনিসটা সম্ভব না। কারণ কি? স্ট্রিং বলে কোনো ডেটা টাইপ নেই আমাদের সিতে। এটা সি এর একটা লিমিটেশন। যখন সি প্লাস প্লাস পড়বো তখন আমরা এরকম স্ট্রিং নামের একটা ডেটা টাইপ পাবো, তখন এরকম সরাসরি স্টোর করতে পারবো। এরকম ওয়ার্ড বা একটা সেন্টেন্স আমরা সহজেই স্টোর করতে পারবো, কিন্তু সিতে যেহেতু নেই, এজন্য আমরা এই যে ক্যারেক্টার অ্যারে দিয়ে আমরা স্ট্রিংয়ের কাজটা করার চেষ্টা করব। তো এখন দেখুন, আমাদের ইনিশিয়ালাইজ এবং ডিক্লেয়ার এবং ইনিশিয়ালাইজ করার জন্য দুইটা উপায় আছে। একটা হলো ক্যারেক্টার অ্যারে এবং আরেকটা হলো স্ট্রিং লিটারাল। তো কোনটা কি সেটা আমরা এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো ফার্স্টে কি হবে? বাই ক্যারেক্টার। ক্যারেক্টার অনুযায়ী আমরা এখন এটাকে স্টোর করার চেষ্টা করব। তো ক্যারেক্টার অ্যারে কি? অ্যারে তো আমরা জানি যে অ্যারের একটা সাইজ থাকে, একটা নেম থাকে এবং তার আগে ডেটা টাইপ থাকে। তো আমরা যেহেতু ক্যারেক্টার অ্যারে নিচ্ছি, তার মানে ক্যারেক্টার ডেটা টাইপ এবং একটা নাম দিলাম, স্ট্রিংয়ের নেম দিচ্ছি। যেহেতু আমরা স্ট্রিং স্টোর করবো, সেই জন্য স্ট্রিং লেখার চেষ্টা করছি। আপনি চাইলে এখানে ক্যারেক্টারের যে আমরা সিএইচ ইউজ করি, সিএইচও দিতে পারেন বা আপনার নেমও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, ভেরিয়েবল। তারপর একটা সাইজ ডিক্লেয়ার করতে হবে। এখন আমরা অ্যারের ক্ষেত্রে তো অবশ্যই জানি একটা সাইজ দিতে হবে, এটা স্বাভাবিক, অ্যারের মতোই হবে সব কিছু। তো দেখা যাচ্ছে আমরা দুইটা এক্সাম্পল নিয়েছি। একটা হলো ক্যারেক্টার নিয়েছি, ক্যারেক্টার অ্যারে, সেটা হলো সিটি। তার আমরা লেন্থ নিয়েছি 10, তার মানে 10টা ক্যারেক্টার দিয়ে একটা সিটির নাম হবে। তারপরে আমরা নেম নিয়েছি 30। এখন দেখুন আমরা কিভাবে এটা ডিফাইন করতে পারি। অনেকগুলো উপায় আছে, তার মধ্যে একটা হলো নর্মালি। এই যে আমরা লিখব, সাইজটা লিখব, লেখার পরে আমরা ডাবল কোটেশনের মধ্যে এটুকু লিখে দিব, আমাদের ওয়ার্ডটা বা সেন্টেন্সটা লিখে দিব। তো অবশ্যই মনে রাখতে হবে, এইখানে যে ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার সংখ্যা এটার বেশি হওয়া যাবে না, এটা থেকে কম হতে হবে। অর্থাৎ এখানে যেহেতু 9 আছে, তো এখানে আমার 8টা হতে হবে। এই যে 1 2 3 4 5 6 7 8, 8টা হতে হবে, 8টার বেশি হওয়া যাবে না। কারণ লাস্টেরটা তো আমাদের নাল ক্যারেক্টার হতে হবে, এটা তো একটা বিশেষত্ব। তো তারপরে দেখুন, আমরা চাইলে এভাবেও লিখতে পারি যে 9 ঠিকই আছে, কিন্তু ওই যে আমরা বলেছিলাম যেহেতু অ্যারে, তো অ্যারের এলিমেন্টগুলো আমরা কিভাবে ডিফাইন করি। এই যে আমাদের যে ব্রেস থাকে, কার্লি ব্রেস থাকে, তার মধ্যে এরকম একটা একটা করে আমরা করতে পারি, করে লাস্টে আমাদের করতে হবে কি, একটা নাল ক্যারেক্টার অ্যাড করে দিতে হবে এটাকে স্ট্রিং বানানোর জন্য। আবার একইভাবে আমরা এক্সাম্পল দেখছি। এক্সাম্পল কি? এখানে দেখুন আমার এটা একটা সেন্টেন্স কীভাবে বুঝলাম? দুইটা ওয়ার্ড আছে, এখানে দেখুন একটা স্পেস আছে। তো স্পেসও আমরা একটাকে ক্যারেক্টার হিসেবে ধরে নিই। অর্থাৎ আমরা যে এই যে দুইটা ওয়ার্ড লিখেছি, মাঝে যেটুকু ফাঁকা জায়গা আছে, এই স্পেসটা, এটাও একটা ক্যারেক্টার। ওটাকে কীভাবে প্রকাশ করা হয়? এই যেমন এর মাঝে আমরা কিছু লিখব না, এটাকে বলা হচ্ছে স্পেস। তো এইভাবে স্পেস দিয়ে লিখতে পারি। সরাসরি ডাবল কোটেশনের মধ্যে লিখলে সেটা সরাসরি এখানে সেট হয়ে যাবে। আর যদি আপনি চান এই যে একটা একটা করে লিখবেন, এই যে লিখলেন, এই যে দেখুন স্পেস দিল, আবার লিখে দিল, দিয়ে সর্বশেষে আমাদের নাল ক্যারেক্টার অ্যাড করতে হবে। তো আমরা এত ঝামেলায় যাব না, আমরা সরাসরি ডাবল কোটেশনের মধ্যে লিখে দিব। এবং সাইজটা সবসময় খেয়াল রাখবো, সাইজের বেশি ক্যারেক্টার এখানে হওয়া যাবে না, ইনক্লুডিং এই যে হোয়াইট স্পেস। এটাকে হোয়াইট স্পেস বলা হয়, আমরা সাধারণত স্পেস বলে থাকি। তো এখন দেখুন এই যে কিভাবে আমাদের সেট হচ্ছে। এই যে জামালপুর কিভাবে হচ্ছে, আমাদের যে সাইজ নিয়েছিলাম 9 সাইজ নিয়েছি, মানে কি 0 থেকে 8 পর্যন্ত। তো 0 থেকে 8 পজিশন আছে এবং একটা একটা করে আমাদের ক্যারেক্টার স্টোর হয়েছে এই পজিশনগুলোতে।
এভাবে হয়েছে, 7 পর্যন্ত গেছে। তারপরে যে আমাদের এখানে লাস্টে একটা নাল ক্যারেক্টার দেওয়া হয়েছে, নাল ক্যারেক্টার দিয়ে এটাকে স্ট্রিং বোঝানো হয়েছে। এখন আমরা আরও একভাবে লিখতে পারি, সেটা হলো স্ট্রিং লিটারাল। স্ট্রিং লিটারাল কি? এখানে আমরা সাইজটা ডিফাইন করব না। যদি আমরা সাইজটা না দিই, এই যে আমরা সাইজ দিচ্ছিলাম এখানে আগেরগুলো যে 9 দেওয়া ছিল, কিন্তু এখানে কিছুই দিব না, জাস্ট একটা আমাদের ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ হবে, তারপরে আমরা এখানে লিখতে পারব। এটাকে বলা হচ্ছে স্ট্রিং লিটারাল। তো এটা যে আমাদের মেমোরিতে কিভাবে কাজ করবে, ওই যে একই রকমভাবে অটোমেটিকে ডিফাইন করবে যে এখানে কয়টা ক্যারেক্টার লাগবে, কত সাইজের অ্যারে লাগবে, এটা অটোমেটিক্যালি হবে, এটা কম্পাইলারই করবে, আপনাকে চিন্তা করতে হবে না যদি আপনি সাথে সাথে ইনিশিয়ালাইজ করে দেন। তো এখানে এই যে পজিশন আমাদের 6 পর্যন্ত আমার কাজ শেষ, তারপরে আরেকটা এক্সট্রা নিয়ে আমাদের নাল ক্যারেক্টারটা অ্যাড করবে। এভাবে আমাদের স্ট্রিংটা ডিক্লেয়ার করা যায় বা ইনিশিয়ালাইজ করা যায়। এখন দেখুন, এই যে আমাদের যে সাইজটা দিয়েছিলাম, এই সাইজের থেকে কম আপনি লিখতে পারবেন, কম লেটার বা কম অ্যালফাবেটের আপনি একটা স্ট্রিং নিতে পারবেন, কিন্তু এর থেকে বেশি নিতে পারবেন না। এটার কারণ কি? এই যে দেখুন আমাদের যে গুডে কয়টা ক্যারেক্টার আছে, 1 2 3 4, 4টা ক্যারেক্টার আছে। দেখুন 4টা জায়গা দখল করলো, করার পরে বাকি যে জায়গাগুলো আছে সেখানে অটোমেটিকলি আমাদের নাল ক্যারেক্টার বসে গেল। নাল ক্যারেক্টার বসে গিয়ে এখানে বোঝাচ্ছে যে এখানে কিছু নেই। কিন্তু যখন আপনি 3 দিবেন, 3 স্টোর করেছেন মানে 3টা আছে, 1 2 3, 3টা, তখন আপনি এখানে গুড বসাতে যাবেন, GOO। দেখুন ডি বসানোর আর জায়গা নেই। ডি বসানোর যদি জায়গা না থাকে তাহলে এটা কিভাবে স্টোর করবে? তো এটা ইনভ্যালিড এবং এটা সঠিক। এখন আমরা স্ট্রিংটাকে কিভাবে ইনপুট নিতে পারবো ইউজারের থেকে? তো ইনপুট নেওয়ার জন্য আমাদের কি স্ক্যানএফের মধ্যে এই যে এখানে আমাদের কন্ট্রোল স্ট্রিংয়ে আমরা ব্যবহার করতে পারবো %s। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, কন্ট্রোল স্ট্রিংয়ে আমাদের স্ট্রিং আছে কিন্তু ডেটা টাইপে স্ট্রিং নেই। অর্থাৎ আমরা এটা দিয়ে স্ক্যান বা প্রিন্ট করতে পারবো, কিন্তু এটাতে সরাসরি আমরা স্ট্রিং বলে ইনিশিয়ালাইজ করতে পারবো না, এরকম কোনো ডেটা টাইপ নেই। তো আমাদের এখানে %s দিচ্ছি যেহেতু স্ট্রিং, এবং আমরা কোথায় রাখবো? নেমে। তো নেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আমরা % দিচ্ছি না, কারণ কি? এটা অটোমেটিকলি একটা পয়েন্টার নির্দেশ করে, অর্থাৎ যতগুলো অ্যারে আছে অ্যারেগুলাই একটা পয়েন্টার নির্দেশ করে, যার কারণে এখানে % দেওয়ার দরকার নেই। তবে আপনি যদি দেন তাহলে ভুল হবে না, কোড রান করবে। তারপরে আমরা যেহেতু নিয়ে নিলাম, এখন আমরা এটা প্রিন্ট করতে পারবো, একইভাবে প্রিন্ট করব %s এবং নেম, এভাবেই হবে। এখন দেখুন এভাবে নিলে একটা সমস্যা আছে। সমস্যা কি? যে যখন আপনি একটা ওয়ার্ড দিবেন, আপনি যখন দিবেন মাই নেম, এটা যখন ইনপুট দিবেন, এখানে ইনপুট দিলে এই মাই পর্যন্ত আসবে, নেমটা আসবে না। কারণ কি? এই যে একটা স্পেস দিয়েছি, স্পেস দিলে ও সেখানে টার্মিনেট করে যাবে, ও কোনো একটা লাইন নিতে পারে না, ও শুধুমাত্র একটা ওয়ার্ড নেয়, এভাবে স্ক্যানএফ করলে। তো এটার জন্য আমরা যখন লাইন সম্পূর্ণ নাম ইনপুট নিতে চাবো, যে মাই নেম ইজ সৌরভ, এটা যখন আমরা ইনপুট নিতে যাব, তখন আমাদের কি করতে হবে? স্ক্যানএফের মধ্যে এটা লিখতে হবে। এটা দিয়ে কী বোঝাচ্ছে দেখুন, সিনট্যাক্সটা মনে রাখুন, এভাবে দিয়ে একটা ক্যারেট চিহ্ন, এটাকে বলা হয় ক্যারেট চিহ্ন। তো ক্যারেট চিহ্ন দিয়ে তারপরে \n, তার মানে যতক্ষণ না \n পাচ্ছে বা নিউ লাইন পাচ্ছে বা এন্টার প্রেস করছে কিবোর্ডে, ততক্ষণ পর্যন্ত স্ক্যান করতে থাকবে। নিয়ে কোথায় লাগবে? লাইনের আবার লেন্থ দেওয়া আছে আমাদের 80, মানে 80 সাইজের একটা স্ট্রিং আমরা ক্রিয়েট করেছি, এবং সেখানে আমরা কতক্ষণ ইনপুট নিব? যতক্ষণ না নিউ লাইন পাচ্ছে। এটাই সিনট্যাক্স। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আমরা স্ক্যান করব এবং প্রিন্ট করব কিভাবে? %s দিব, তারপর লাইন দিয়ে দেব। প্রিন্ট করার ক্ষেত্রে আমাদের কোনো রেস্ট্রিকশন নেই, শুধুমাত্র ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমাদের রেস্ট্রিকশন। এখন আমাদের দুইটা ফাংশন আছে, গেট কার এবং পুট কার। তো দুইটার কাজ কি? গেট কার কি করে? আমাদের ইন্টিজার, আমাদের ক্যারেক্টার ইনপুট নেয়,
এখন ক্যারেক্টার ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা কি করতাম, এই দেখুন আমরা স্ক্যানএফ দিতাম, স্ক্যানএফ দিয়ে %c %লোকেশন এভাবে দিতাম। এখন এইটার একটা স্পেশাল ফাংশন হলো এই যে গেট কার দিলে সরাসরি ইনপুট নিয়ে নেবে, আমাদের এরকম কন্ট্রোল স্ট্রিং বা এইসব কিছু লিখতে হবে না। তো সেটা কিভাবে কাজ করে সেটা দেখাই। এই যে আমরা সিএইচ কি আমরা ইনিশিয়ালাইজ করেছি, একটা ডেটা টাইপ কার ডেটা টাইপ এবং ভ্যারিয়েবল নেম সিএইচ। তো সিএইচে কী রাখবো আমরা গেট কার, অর্থাৎ গেট কার দিলে আমাদের যেটা ইনপুট আসবে সেটাই আমরা সিএইচের মধ্যে রেখে দিব এবং সেটাকে প্রিন্ট করে দিব। প্রিন্ট করার সিনট্যাক্স কি, %c যেহেতু ক্যারেক্টার এবং যে ভ্যারিয়েবলের নেম সেটা দিয়ে আমরা প্রিন্ট করে দিব। এখন এই প্রিন্টের কাজ একই রকমভাবে পুটকার দিয়ে করা যায়। পুটকার দিয়ে কীভাবে করে, পুটকার লিখব, তারপরে যে আমাদের প্যারেনথিসিস আছে প্যারেনথিসিসের মধ্যে আমরা ভ্যারিয়েবলের নামটা দিয়ে দিব, দিলে আমাদের এই একই কাজটা এটাই করবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা কি করে, গেট কার আমাদের ইনপুট নেয় ক্যারেক্টার এবং পুটকার কি করে আউটপুট দেয় ক্যারেক্টারের। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কিছু উদাহরণ দেখি যে আমাদের স্ট্রিং ইনপুট নিব কিসের মাধ্যমে, গেট কারের মাধ্যমে। তো এখন আমাদের লুপের যেহেতু আমরা লুপ দিয়ে নিব, যেহেতু ক্যারেক্টার বাই ক্যারেক্টার নিব, আমরা নিয়ে সেটাকে আমরা সম্পূর্ণ একটা স্ট্রিং আকারে বা একটা সেন্টেন্স আকারে আমরা প্রকাশ করব। তো তার জন্য আবার দুইটা আমরা ভ্যারিয়েবল নিলাম, নেওয়ার পরে আমরা কি নিচ্ছি সেটা একটা প্রিন্টএফ দিয়ে দিলাম ইনস্ট্রাকশন। এখন দেখুন আমাদের কন্ডিশন কি, স্ট্রিং আই আমরা কি রাখবো, গেট কার। তার মানে স্ট্রিং যেহেতু একটা অ্যারে, তার মানে এই যে লোকেশনগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো একটা একটা করে। তো এটা কি 0 1 2 3 4 এগুলো একটা একটা করে লোকেশন, এটাকে আমরা অ্যাক্সেস করব কি দিয়ে, এই যে নাম দিব, নাম দিয়ে এই পজিশন, এভাবে আমরা অ্যাক্সেস করতে পারবো। এখানে আমরা কি রাখবো, একটা ইনপুট নিব, এই যে গেট কার্ড দিয়ে আমরা ইনপুট নিচ্ছি, গেট কার্ড দিয়ে ইনপুট নিলাম, সেই ইনপুটটা রাখবো এই যে এই পজিশনে, এটাই দেখাচ্ছে। এবং এটা ইজ নট ইকুয়াল টু \n, তার মানে কি এই সম্পূর্ণটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমাদের \n মানে আপনি কিবোর্ডে এন্টার প্রেস করছেন, উইন্ডোজে এন্টার আর আমাদের ম্যাকে আছে রিটার্ন, এই দুইটার যে কোনো একটা আপনি প্রিন্ট করছেন, ততক্ষণ ধরে ইনপুট নিতেই থাকবে। এবং প্রত্যেক কেসে আমাদের i++ হবে, অবশ্যই i++ করতে হবে, কারণ এই পরবর্তী এটা আমরা নিয়েছি, এখন আমরা পরবর্তী থেকে ইনপুট নিয়ে এখানে বসিয়ে দিব, তারপরে পরেরটা থেকে আবার ইনপুট নিয়ে বসিয়ে দিব। এভাবে দেখুন আমাদের এখন ইনপুট নেওয়া শেষ, এই পর্যন্ত ধরুন আমাদের শেষ। এখন আমরা কি বলেছিলাম, আমাদের ক্যারেক্টার অ্যারেতে বা স্ট্রিংয়ে অবশ্যই লাস্টে একটা নাল ক্যারেক্টার অ্যাড করতে হবে। তো আমাদের এই পর্যন্ত হোয়াইল লুপ শেষ হয়ে গেছে। এখন তো আমাদের অনেক জায়গা আছে, ধরুন আমার এখানে 40টা আমি জায়গা দখল করলাম, কিন্তু আমার তো সাইজ ছিল 100, তার মানে আরও 60টা জায়গা আছে। তো 60টা জায়গাতে আমরা কি করব, আমরা এই যে \, দিব। তো 60টার তো দরকার নেই, এর ইমিডিয়েট পরে যেটা 41 নাম্বার যে পজিশন, সেখানে আমরা একটা নাল ক্যারেক্টার অ্যাড করব এটাকে স্ট্রিং বানানোর জন্য। তো তার জন্য কি হবে, এই দেখুন যখন আমাদের 40 হয়ে গেছে তখনই তো লুপটা ব্রেক করেছে, তার মানে এর এখন বর্তমান পজিশন কত, 40। তো এই 40 নাম্বার পজিশনে আমরা সেট করব স্ট্রিং, 40 নাম্বার পজিশনে আমরা এই যে নাল ক্যারেক্টার সেট করব। তো নাল ক্যারেক্টার সেট করলে কি হচ্ছে, এটা আমাদের স্ট্রিংয়ে রূপান্তর হয়েছে, ক্যারেক্টার অ্যারে থেকে স্ট্রিংয়ে চলে আসলো। তারপরে এখন আমরা যেটা নিলাম সেটাকে আমরা দেখাবো, স্ক্রিনে শো করব। স্ক্রিনে শো করার জন্য কি করব, আমরা 0 থেকে শুরু করব, যে এই যে আমাদের একটা স্ট্রিং নিয়েছি, সামথিং নিয়েছি, নিয়ে লাস্টে একটা নাল ক্যারেক্টার আছে। তো আমরা লুপ চালালাম কত দূর, এই যে পজিশনও কিন্তু শুরু হয়েছে 0 থেকে। তো 0 থেকে একটা একটা করে যাবে, 0 1 2 এভাবে একটা একটা করে যাবে। তো যেতে যেতে যতক্ষণ না এই যে আমাদের নাল ক্যারেক্টার পাচ্ছে, ততক্ষণ পুটকার মানে কি, প্রিন্ট করবে ক্যারেক্টার।
কোন ক্যারেক্টার, এই যে এই পজিশনে যেটা আছে সেটাকে প্রিন্ট করবে, করি প্রত্যেক ফেজে যে প্লাস প্লাস করে দিবে। বুঝতে পেরেছেন? এভাবেই আমাদের ইনপুট এবং আউটপুট কাজ করে, বা গেট কার বা পুট কার কাজ করে স্ট্রিংয়ের ক্ষেত্রে, শুধুমাত্র স্ট্রিংয়ের ক্ষেত্রে। তারপরে আসে আমাদের গেটস এবং পুটস। যেহেতু আমরা গেট কার এবং পুট কার পড়েছি, এখন আমরা গেটস এবং পুটস এই দুইটা পড়তে পারবো। তো এটা কি করে, এটা হলো গেটের কাজ সবসময় মনে রাখবেন, গেটের কাজ সবসময় ইনপুট নেওয়া। এখন গেটের সাথে যদি কার থাকলে এটা হলো ক্যারেক্টার ইনপুট নিবে, এবং গেটের সাথে যদি এস লেখা থাকলে এটা স্ট্রিং ইনপুট নিবে, মানে সম্পূর্ণ একটা ওয়ার্ড বা সম্পূর্ণ একটা সেন্টেন্স ইনপুট নিবে। একইভাবে পুট মানে হলো আমাদের প্রিন্টএফ। তাহলে পুটের সাথে যখন কার লাগানো হবে, তাহলে প্রিন্টএফ করবে কি ক্যারেক্টার, এবং পুটের সাথে যখন এস লাগানো হবে তখন কি পুট করবে, প্রিন্টএফ স্ট্রিং। তো এই যে এসের অর্থ তো বুঝে ফেললেন। তো একইভাবে যখন গেট কার কাজ করতো, ওভাবে আমাদের গেটএস বা পুটএস কাজ করবে। এখন সেটাই এখানে বিশ্লেষণ করে লেখা আছে। এখন আমরা ইনিশিয়ালাইজ করব যে কিভাবে এটা ইউজ করা যায়। তো ফার্স্টে আমরা একটা লাইন নিয়েছি, লাইনে কি করব, একটা সাইজ আমরা ডিফাইন করে দিব। আমরা একটা অ্যারে নিলাম, অ্যারের নাম দিলাম লাইন, এবং তার সাইজ 80, এবং তার ডেটা টাইপ ক্যারেক্টার। এখন আমরা গেটস দিয়ে কি করব, গেটস দিয়ে এই যে লাইনটা পাস করে দিব। তাহলে আমাদের কাছে প্রম্পট আসবে, আমাদের এখন লাইনটা লিখতে বলবে। লাইনটা লিখলে সেটা অটোমেটিকলি লাইনের মধ্যে সেভ হয়ে যাবে, বা ওই ভ্যারিয়েবলের মধ্যে সেট হয়ে যাবে। একইভাবে পুটসের মধ্যে লাইন দিলে এই পুটসের ভিতরে যা আছে, লাইনের ভিতরে যা আছে সব কিছু প্রিন্ট হয়ে যাবে। সিম্পল জিনিস, যে এটা ইনপুট নিচ্ছিল, ইনপুট নিতে গেলে আমাদের কি করতে হতো, ইনপুট নিতে গেলে এই যে %s এভাবে নিতে হতো, নিয়ে এটার একটা নাম দিতে হতো, যে নামটা ছিল আমাদের লাইন, এভাবে করতে হতো। স্ক্যানএফ ছিল, স্ক্যানএফ, আর এটা হলো প্রিন্টএফ। এভাবে দিয়ে আমাদের করতে হতো। কিন্তু যেহেতু আমরা গেটস ইউজ করছি, তো এত কিছু লেখা লাগছে না, শুধুমাত্র আমাদের গেটস লিখবো, তার মধ্যে আমাদের কোন ভ্যারিয়েবলে রাখবো সেটা আমরা লিখে দিচ্ছি, শেষ। গেটস পুটস কি লাইন, শেষ। এটুকুই আমাদের সিনট্যাক্স গেটএস এবং পুটএসের মধ্যে। তার এখানে আমাদের এক্সাম্পল দেওয়া হয়েছে, ওখানে যে এক্সাম্পলটা দেখালাম সেটাই, যে একটা অ্যারে নেওয়া হয়েছে 100 সাইজের এবং ক্যারেক্টার ডেটা টাইপ, তার মানে ক্যারেক্টার অ্যারে। এরপরে আমাদেরকে লিখে দেখাচ্ছে যে এন্টার এ স্ট্রিং, এটা প্রিন্ট করে দিচ্ছে মেসেজটা। তারপরে আমাদের এখানে গেটস ইউজ করলাম, গেটস স্ট্রিং ইনপুট নিলাম এবং পুটস দিয়ে ধরে দিলাম। তারপরে গেট সিএস দিলাম। গেট সিএস কী করে, গেট সিএস একটা ক্যারেক্টার ইনপুট নেয়। এটা সম্পর্কে বিস্তারিত যাচ্ছি না, কারণ এটার আপাতত দরকার নেই। এখন দেখুন, এই যে আমরা স্ট্রিং ইউজ করছি, স্ট্রিংয়ের মধ্যে কিছু ফাংশন আছে যেগুলা আমরা খুবই সহজে ব্যবহার করতে পারি, কিন্তু তার ক্ষেত্রে সেই ফাংশনগুলো ইউজ করার জন্য আমাদের এই যে string.h এটা ইনক্লুড করতে হবে। কোথায় ইনক্লুড করতে হবে, আমাদের হেডার ফাইল। হেডার ফাইল কি বলেছিলাম, এই যে আমরা দেখতাম ইনক্লুড stdio.h, এটা ছিল। এটার পরে আমরা এখন ইনক্লুড করব ইনক্লুড string.h, এটা আমরা ইনক্লুড করব। এটা যদি আমরা ইনক্লুড করি তাহলে এই যে এই ফাংশনগুলো আমরা অ্যাক্সেস করতে পারবো। ফাংশনগুলো আগে জেনে নিই, তারপরে একটা একটা করে কাজ দেখানো যাবে। ফাংশনের শুরুতে কি বলা আছে, strlen। strlen-এর মধ্যে আমাদের ভ্যারিয়েবলটা পাস করতে হবে, মানে স্ট্রিংয়ের যে আমরা নাম দিয়েছিলাম সেটা আমরা পাস করব। পাস করলে কি করবে, স্ট্রিংয়ের যে সাইজ, ওই সাইজটা আমাদেরকে প্রিন্ট করবে। অর্থাৎ যে কয়টা ক্যারেক্টার আছে সেই কয়টা ক্যারেক্টারের সংখ্যা আমাদের প্রিন্ট করবে। তারপরে str কপিতে কি, ডেস্টিনেশন এবং সোর্স। এটা হলো দুইটা ধরনের স্ট্রিং নিয়েছেন,
স্ট্রিং 1 স্ট্রিং 2। এটার জিনিসপত্র এখানে আপনি রাখতে যাচ্ছেন, তাহলে কি আমরা যখন নর্মাল যখন নাম্বার দিতাম নাম্বার 1 = 7 হলে নাম্বার 2 = নাম্বার 1 এভাবে লিখতে পারতাম যে এই ভ্যালুটা আমরা এখানে কপি করছি। কিন্তু এটা আমাদের স্ট্রিংয়ের ক্ষেত্রে হবে না, কারণ স্ট্রিং সরাসরি কপি করতে পারে না। এর জন্য আমাদের এটা ইউজ করতে হবে strcpy, অর্থাৎ স্ট্রিং কপি। ফার্স্টে ডেস্টিনেশন মানে কোথায় আপনি সেভ করতে চাচ্ছেন এবং কোথা থেকে নিয়ে এসে সোর্স, কোথা থেকে নিয়ে এসে আপনি স্টোর করতে চাচ্ছেন সেটা লিখতে হবে। তারপরে strcat মানে দুইটা যোগ করবে, আমাদের যে দুইটা স্ট্রিং আছে সেই দুইটা যোগ করবে, যোগ করে আমাদের কোথায় স্টোর করবে, এই যে ফার্স্টের স্ট্রিংয়ে যোগ করে দিবে। তারপরে কম্পেয়ারে করবে, দুইটা স্ট্রিং আমাদেরকে পাস করতে হবে, করলে সে কম্পেয়ার করে দেখবে যে দুইটা আইডেন্টিক্যাল বা দুইটাই সেম কিনা। তারপরে রিভার্স, এটা ইউজ করলে আমাদের রিভার্স হবে, অর্থাৎ এখানে যদি আমার নাম ছিল নেম, এটা রিভার্স হয়ে যাবে EMAN। এই যে এটা হলো স্ট্রিং রিভার্সের কাজ। স্ট্রিং লোয়ার কি করে, সবগুলাকে লোয়ার কেস দেয়। যে আপনার একটা স্ট্রিং আছে NAME, এটাকে লোয়ার কেস যখন আপনি ইউজ করবেন তখন এটাকে দেখাবে NAME, এভাবে দেখাবে। এটা হলো স্ট্রিং লোয়ার। এবং স্ট্রিং আপার, এটার কাজ সম্পূর্ণ বিপরীত, যে আপনার সব লোয়ার লেটারে থাকে বা লোয়ার কেস থাকে, সেটাকে আমাদের সবগুলাকে বলা হচ্ছে ক্যাপিটাল লেটারে বা আপার কেসে। এখন একইভাবে আমরা একটা একটা করে ব্যবহার করা দেখাতে পারি। সেটা হলো ফার্স্টে একটা অ্যারে নিয়েছে, ক্যারেক্টার অ্যারে, এ পর্যন্ত করলাম। করার পরে প্রিন্টএফে কি প্রিন্ট করছে, একটা ভ্যারিয়েবলটা কি, এই যে str লেনের মধ্যে আমাদের এই যে ভ্যারিয়েবলের নেমটা পাস করে দিয়েছে, যে আমরা জানতে যাচ্ছি এর কয়টা এলিমেন্ট আছে বা কয়টা লেটার আছে। তো কয়টা লেটার আছে আমরা গুনি, 1 2 3 4 5 6 7। নাল ক্যারেক্টার বাদ যাবে, এখানে আমাদের কি আছে 7, তার মানে 7টা এলিমেন্ট। এখানে আমাদের কি প্রিন্ট হওয়া উচিত, 7। এই যে দেখুন 7। তারপর str কপি কি, যে আপনি একটা স্ট্রিং নিয়েছিলেন, এই যে ch নিয়েছিলাম, এই সব কিছু আমরা এখন C2-তে রাখতে যাচ্ছি। C2-তে রাখতে গেলে কি করতে হবে, str কপি ইউজ করতে হবে। তারপরে এই যে কোথায় রাখবো, ডেস্টিনেশন C2-তে রাখবো, কি রাখবো, ch এর মধ্যে যা কিছু আছে সেটা আমরা ch2-তে আমরা রেখে দিব। তো দেওয়ার পরে আমরা একইভাবে এটা প্রিন্ট করে দিলাম, দিলে দেখা যাচ্ছে যে ওখানে যা ছিল সেটাই আবার প্রিন্ট হয়ে যাচ্ছে। তারপরে দুইটা স্ট্রিং যখন আমরা যোগ করতে চাইব, যে a + b এরকম যে ছিল, এটাও সরাসরি যোগ করা যায় না, ch + ch1 এটা করা যায় না। তো না যাওয়ার কারণে আমাদের এই ফাংশনটা ইউজ করতে হবে strcat হলো দুইটা, strcat অর্থাৎ এখানে আমরা রাখবো এবং এটার সাথে যোগ করব, সেটা হলো ch2। অর্থাৎ ch আমরা রাখবো এবং কি রাখবো, ch + ch2। এটা আমাদের কনক্যাটেনেশনের কাজ। তারপরে str কম্পেয়ার দুইটা কম্পেয়ার করবে যে দুইটা একই কিনা। যদি একই হয় তাহলে আমাদের = নাল দেখাবে, যদি নাল হয় তাহলে আমাদের এটা ইকুয়াল হচ্ছে, আর না হলে নট ইকুয়াল হচ্ছে। তারপরে রিভার্স তো বললাম আপনাকে, একটা নিবে, আপনার যদি নেম হয় এটাকে রিভার্স করলে EMAN করবে, এটাই স্ট্রিং রিভার্সের কাজ। তারপরে আপার কেস লোয়ার কেসও একইভাবে কাজ করে। এখন আমাদের ইম্পর্টেন্ট জিনিস আছে ফাংশন কি জিনিস, ফাংশন হলো গ্রুপ অফ স্টেটমেন্ট। তো কি জিনিস, গ্রুপ অফ স্টেটমেন্টস, অর্থাৎ স্টেটমেন্টের গ্রুপ। সেটা কি করে, সব ক্ষেত্রে আমাদের একটা করে ফাংশন থাকবেই, এটা বেয়ার মিনিমাম অবশ্যই থাকা লাগবে, না হলে আপনার প্রোগ্রামের আপনি কিছুই করতে পারবেন না, কোনো কিছু রানই হবে না। এজন্য আমাদের যেটা ডিফল্ট থাকে সেটা হলো মেইন ফাংশন, অর্থাৎ মেইনের মধ্যে আমরা অনেক কিছু লেখার পরে সেটাকে প্রিন্ট করি। এই যে প্রিন্ট করার যে কাজটা করা হচ্ছে, এটা কিভাবে করছে, এটাই আমাদের মেইন ফাংশন ডিফাইন করতেছে।
এখন আমরা ফাংশন কেন ব্যবহার করব? অনেক বড় প্রবলেম যখন আমরা সলভ করতে যাব তখন প্রত্যেকটা পার্ট আপনারা ভেঙে ভেঙে যে এটুকু করলে একটা কাজ হবে সেই কাজের জন্য একটা ফাংশন লিখে রাখলাম, আবার এইটুকু কাজের জন্য একটা কাজ লিখতে হবে, লিখলে সেটা আমাদের প্রিন্ট করবে বা সেটা হলো আমাদের কাজে লাগবে, তো সেটাও আমরা একটা ফাংশনে রূপান্তর করতে পারি। এখন ফাংশন ইউজ করার কিছু বেনিফিট আছে। বেনিফিট হলো মডুলাইজ করা যায়, অর্থাৎ ধাপে ধাপে ভাগ করা যায় এবং প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবে থাকে, সবগুলাকে সেপারেট বলা হচ্ছে এবং সেগুলা আলাদা আলাদাভাবে ডেভেলপ করা যায়, অর্থাৎ আপনি এই অংশ যখন ডেভেলপ করবেন তখন পরের অংশ চেঞ্জ করা লাগবে না, এটুকু করা হয়ে গেলে তারপরে আবার আপনি পরেরটাই মুভ করতে পারেন, পরেরটাই মুভ করলে তখন আপনাদের আবার আগেরটাই মডিফাই করতে পারবেন, এইভাবেই আর কি। আর যেহেতু আমরা একটা ফাংশন লিখেছি, এই ফাংশনটা যতবার ইচ্ছা আমরা কল দিতে পারি, কল দিলে এর মাঝে যা আছে সব কিছু রান হয়ে যাবে যতবার ইচ্ছা, একবার ইচ্ছা হলে একবার, 100 বার ইচ্ছা হলে 100 বার বা 1000 বার, যতবার ইচ্ছা আপনারা এটাকে কল করতে পারবেন, এটা একটা সুবিধা। আর বড় বড় প্রোগ্রামে এটা হলো খুঁজে বের করা সমস্যা, কোথায় সুবিধা হচ্ছে, কোথায় কোনো সমস্যা হচ্ছে কি না সেই জিনিসপত্রগুলো আমরা দেখতে পারি খুব সহজেই যদি ফাংশন ইউজ করি, তাহলে কোডটাও দেখতে বেশি অর্গানাইজড লাগে এবং ইরর খুঁজে পাওয়া সহজ হয়ে যায়। এখন কিছু ফাংশন আছে যেগুলো বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশন যেগুলো আছে, যেমন এই যে আমাদের প্রিন্টএফ, স্ক্যানএফ, গেটকার, পুটকার, গেটস, পুটস, এফ ওপেন, এফ ক্লোজ, এইগুলা আমাদের এইখানে লেখা আছে, এই যে stdioh, এই হেডার ফাইল, এই হেডার ফাইলেই আমাদের এইগুলাকে লেখা আছে। এই জন্য আমরা সবসময় #include stdio লিখি, এই কারণেই। কোন কারণে লিখি? যে এই যে আমাদের প্রিন্ট করতে হবে, কিছু একটা প্রিন্ট করতে হবে, কিছু একটা স্ক্যান করতে হবে, এগুলা কি কাজ করবে, কিভাবে কাজ করবে, অবশ্যই আমাদের হেডার ফাইলে সেটা লেখা আছে কোনটা কিভাবে কাজ করে। তারপরে যখন আমরা এগুলো ইউজ করব গেট সিএইচ বা ক্লিয়ার স্ক্রিন, তখন conio.h লিখব, টু আপার টু লোয়ার এগুলার ক্ষেত্রে লিখব ctype.h। তারপরে যখন আমরা ম্যাথমেটিক্যাল জিনিসপত্র নিয়ে কাজ করব তখন ম্যাথ, এক্সিট ইউজ করার জন্য স্ট্যান্ডার্ড লাইব্রেরি এবং স্ট্রিং ব্যবহার করার জন্য এই যে এগুলা। এখন ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশন কি জিনিস? যেগুলা ক্রিয়েটেড বাই দ্য সি প্রোগ্রামার অ্যাট দ্য টাইম অফ রাইটিং দ্য কোড। তো এখন কথা হচ্ছে, আপনি একটা কোড লিখছেন, আপনারা এখন কোড লিখছেন, লিখতে লিখতে আপনি একটা ফাংশন ক্রিয়েট করে ফেললেন, এখন আপনি এটাকে আপনার মতো ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন, আপনার যখন দরকার আপনি ইউজ করবেন যে কোনো জায়গায়, এখানেও এই কোডেও হতে পারে বা অন্য কোডেও হতে পারে। তো এই যে করা হচ্ছে, পোর্টেবিলিটি হচ্ছে এবং সহজে কাজ করা যাচ্ছে, এই কারণে এটাকে বলা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, যেহেতু ইউজার নিজে থেকে ডিফাইন করে দিচ্ছে। তো ফাংশনে কিছু পার্ট থাকে, ফার্স্টে হলো ডেফিনেশন, তারপরে কল, তারপরে ডিক্লারেশন। আমরা বোঝার চেষ্টা করি। এখন আমরা একটা ফাংশন লিখব, এই যে ফাংশনের টাইপ, সে কোন টাইপের ডেটা রিটার্ন করবে অবশ্যই এটা আমাদের ডিফাইন করে দিতে হবে। যেমন আমরা লিখি ইন্ট মেইন, মানে মেইন একটা ফাংশন কি টাইপ ডেটা রিটার্ন প্রিন্ট করে, সেটা হলো ইন্টিজার। তো এটা আমাদের লিখতে হবে। এখন আমাদের এখানে শর্ট ট্রিক হলো, সকল ক্ষেত্রে আমরা ইন্ট দিব, সি প্রোগ্রামিংয়ে সকল ক্ষেত্রে আমরা ইন্ট দিব, ইন্ট দিলে আমরা সহজে কাজ করতে পারবো, এক্সট্রা হ্যাসেল নিতে হবে না। তারপর আমাদের ফাংশনের একটা নাম, এই নাম আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তারপরে প্যারামিটার লিস্ট। প্যারামিটার কি জিনিস? প্যারামিটার হলো কিছু ডেটা যেটা নিয়ে এই ফাংশনটা কাজ করবে। তো এর মধ্যে আমাদের এখন লোকাল ভেরিয়েবল আমরা ডিফাইন করছি, যে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, তারপরে রিটার্ন স্টেটমেন্ট। অর্থাৎ আপনি দুইটা নিয়েছেন, ধরুন a = 2, int a = 2, int b = 4 দিলাম, তাহলে আমাদের রিটার্ন কি করবে, অর্থাৎ কি আউটপুট দেখাবে? 2 + 4। 2 + 4 দেখানোর জন্য আমাদের কি দিতে হবে? a + b, নর্মালি যেভাবে আমরা করে এই যে আমাদের একটা ফাংশন ডিক্লেয়ার হয়ে গেল। এখন ফাংশনের কিছু এক্সাম্পল দেখা যাক।
ধরুন আমরা দুইটা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার নির্ণয় করব, সেটা কিসের মাধ্যমে করব? ফাংশনের মাধ্যমে। তার জন্য আমাদের একটা ফাংশন লিখতে হবে, ইন্ট, কি টাইপ? ইন্ট, অল টাইম ইন্ট। তারপর একটা ম্যাক্স, আমরা নাম দিয়ে দিলাম ম্যাক্স। ম্যাক্সের মধ্যে দুইটা ভ্যারিয়েবল নিব, যেহেতু আমরা দুইটা নাম্বারের মধ্যে কোনটা গ্রেটেস্ট এটা বের করার চেষ্টা করছি। তো তার জন্য ফার্স্টে নাম্বার 1 নাম্বার 2 দিলাম। এখন আমাদের শুরু হয়ে গেল ফাংশনের কাজ। এই যে ব্লক দেখতে পেরেছেন, এখন ওই ব্লকটা দিয়ে কাজ করা হবে। এর মধ্যে শুরুতেই আছে রেজাল্ট। রেজাল্টের দেখুন একটা আলাদা ভ্যারিয়েবল নিয়ে নিল, তার মানে রেজাল্টের মধ্যে এখন কিছু নেই। তো এখন আমরা ইফ এলস কন্ডিশন দিতে পারি এর মধ্যে। ইফ এলস কন্ডিশন কি? নাম্বার 1 যদি বড় হয় 2 এর থেকে, তাহলে রেজাল্টের মধ্যে কি হবে? নাম্বার 1 অথবা নাম্বার 2 হয়ে যাবে। যদি এটা ফলস হয়ে যায়, এটা যদি ফলস হয়ে যায় তাহলে অটোমেটিকলি পরেরটা তো ট্রু হয়ে যাবে। এবং রিটার্ন রেজাল্ট, লাস্টে কি আমরা প্রিন্ট করব? রেজাল্টটা আমরা প্রিন্ট করে দিচ্ছি। এটাই আমাদের ফাংশনের কাজ। এখন ফাংশনের ডিক্লারেশন আছে এবং ডেফিনেশন আছে। ডিক্লারেশন কি? যে ফাংশন আগে থেকেই বলে দেওয়া হয় যে এটা হলো কি কাজ করে। এই যে আমরা যে বললাম, এই যে সম্পূর্ণটা যে বলে দিলাম মেইন ফাংশনের আগে, এরপরে আমাদের মেইন ফাংশন আসে, ইন্ট মেইন। এই ফাংশনের আগে যে এইগুলা লিখলাম, এগুলাকে বলা হচ্ছে ফাংশন ডিক্লারেশন। ফাংশন ডিক্লারেশনের 4টা টাইপ আছে। একটা হলো ফাংশন টাইপ, ফাংশন নেম, প্যারামিটার লিস্ট এবং টেক্সট এক্সিস্টিং সেমিকোলন। তো সিনট্যাক্স কি? ওই যে আমাদের ফাংশন লিখতে হচ্ছে, ফাংশন, তারপরে ডেটা টাইপ, ফাংশনের টাইপ এবং প্যারামিটার লিস্ট। এই যে আমরা দিলাম, তারপরে সেটাই আর কি বোঝাচ্ছে। এখন কলিং এ ফাংশন, আমরা তো ফাংশন লিখে ফেললাম, যে ম্যাক্সের একটা ফাংশন লিখে ফেললাম, এখন তো সেটা দিয়ে আমার কাজ করাতে হবে। এই কাজটা আমরা কিভাবে করাবো? কাজটা করানোর জন্য আমাদের এভাবে লিখতে হবে, ফাংশনের নেমটা লিখব এবং তার ভিতরে প্যারামিটারগুলো পাস করে দিব, দিয়ে সেমিকোলন শেষ। এভাবে আমরা ফাংশনকে কাজে লাগাতে পারি। যেমন ধরুন এই যে সেইটা আমাদেরকে দেখাচ্ছে যে আমরা এখানে লিখেছিলাম, এখানে কি করেছে? ডিক্লারেশন করেছে, অর্থাৎ শুধুমাত্র এটুকু বলে দিয়েছে, কিন্তু এ দিয়ে কি কাজ করবে সেটা করেছে আমাদের একদম নিচে। আমাদের মেইন ফাংশন যেটা আছে, এই যে মেইন ফাংশন, এখান থেকে শুরু এখান থেকে শেষ। মেইন ফাংশনের পরে যে কিন্তু আবার একই জিনিস লিখে আমাদের এখানে রেজাল্টটা শো করে দিচ্ছে। এখন আমরা এটাকে কল করব। কিভাবে কল করব? আমরা এ নিলাম, বি নিলাম, দুইটা ভেরিয়েবল নিয়ে নিলাম। আমাদের কি বলেছে? ওইটার মধ্যে পাস করতে হবে দুইটা, এই যে আমাদের দুইটা প্যারামিটার পাস করতে হবে বা দুইটা আর্গুমেন্ট পাস করতে হবে। তো দুইটা আর্গুমেন্ট আমরা পাস করে দিলাম। পাস করে দেওয়ার পরে যে রেজাল্টটা আসবে, এখানে কি করেছে? রিটার্ন করেছে রেজাল্ট কি টাইপের জিনিস? ইন্টিজার টাইপের জিনিস। তো ইন্টিজার টাইপের জিনিস আমরা ম্যাক্সিমাম এটার মধ্যে স্টোর করে দিলাম। স্টোর করে দেওয়ার পরে এখন আমরা প্রিন্ট করতে পারি, এই যেটা আমরা পেয়েছি ম্যাক্সিমাম, এই ম্যাক্সিমামটা প্রিন্ট করে দিতে পারি। এভাবে আমরা একটা ফাংশন কল করতে পারি। এখন আসে আমাদের রিকারশন বা রিকারসিভ ফাংশন। যেহেতু আমরা ফাংশন তো দেখলাম, ফাংশন কি? যে অনেক ধরনের স্টেটমেন্টগুলো স্টোর করে, এ সেট অফ ইনস্ট্রাকশন আর কি। তো ফাংশনের কি? প্রত্যেকবার লেখার পরে আমাদের যখন দরকার হতো তখন আমরা কল করতাম। এই যে আমাদের যখন দরকার হয়েছে তখনই আমরা এটাকে কল করেছি। এরপরে কিন্তু সে কোনো কাজ করতে পারেনি, একবার কল করেছি, এটা কাজ করে শেষ, এর আর নতুন করে কাজ নেই। কিন্তু রিকারসিভ ফাংশন কি? নিজে কল করতে পারে। আপনি একবার তাকে ডাকবেন, সে বারবার চলতেই থাকবে যতক্ষণ না তার ভিতরে কন্ডিশনটা ফলস হচ্ছে। ফলস না হওয়া পর্যন্ত সে ইচ্ছামতো চালাতেই থাকবে। এটাকে বলা হচ্ছে রিকারসিভ ফাংশন। এখানে আমাদের কিছু এক্সাম্পল দেওয়া আছে। তো এক্সাম্পলে কি আছে? ফ্যাক্টোরিয়াল ধরুন আমরা নিলাম। ফ্যাক্টোরিয়াল নেওয়ার পরে এর মধ্যে আমরা একটা নাম্বার পাস করব। নাম্বার পাস করার পরে কি করব? একটা ফ্যাক্টোরিয়াল নিব, ভ্যারিয়েবল নিব। যদি আমাদের n = 1 হয়ে যায়
তাহলে আমাদের 1 রিটার্ন করবে। আর যদি ফলস হয়, যে n এর মান যদি 1 না হয়ে অন্য কিছু হয়, তাহলে ফ্যাক্টের মধ্যে আমরা কি লিখবো, n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। এই যে এখানে তো আমাদের প্যাচ লাগাবে n ইন্টু n মাইনাস 1। এটা কি কাজ করবে দেখুন, আমরা কি করেছি, এখানে কিন্তু আমরা রিকার্সিভলি কল দিয়ে ফেলেছি। এই যে এই জায়গাটা, এটা কি জিনিস, ওই ফাংশনের নিজের নামই এখানে দিয়েছে, অর্থাৎ নিজে কল করে দিচ্ছে। এখন এটা কিভাবে কল করছে, ধরুন আপনি এখানে ফ্যাক্টোরিয়াল 5 এটা আপনি পাস করেছেন। ফ্যাক্টোরিয়াল 5 পাস করেছেন মানে কি, এই কন্ডিশনটা তো ফলস, তার মানে রিটার্ন 1 নেই। এখন তার পরবর্তীতে কি আসছে, ফ্যাক্ট ইজ ইকুয়াল টু n হলো 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4। তার মানে এখানে 4 হয়ে গেছে। এইখানে কিন্তু এই পর্যন্তই আছে। এখন এইটুকু দিয়েছি, এইটুকু আবার কাজ করবে। কিভাবে কাজ করবে, n এর মান এখন 4 হয়ে গেছে, এখানে 4 হয়ে গেছে। 4 কি 1 এর সমান না, যার কারণে এটা বাদ। তারপরে আবার কি দিব, n হলো 4 ইন্টু আমাদের এটা কি, এখন আমাদের ফ্যাক্টোরিয়াল 3 আসে। এটা কিন্তু আমাদের এখানে বসতেছে, এখানে বসবে, তার মধ্যে ক্যালকুলেশন হচ্ছে। তাহলে এখন ফ্যাক্টোরিয়াল 3 মধ্যে আবার কি হবে, 3 এটা ফলস, তাহলে আবার ফ্যাক্ট হবে 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, আবার এখানে ইন্টু হবে, তাহলে কি হচ্ছে 2 ইন্টু 1। এই যে 1 যে পেয়ে গেছে, 1 পেয়ে গেলে আমাদের রিটার্ন 1, মানে 1কে রিটার্ন করে দিবে। দেওয়ার পরে আগে যে পর্যন্ত এসেছিল সবগুলা গুণ হবে। এটাকে বলা হচ্ছে ব্যাক ট্র্যাকিং, মানে উল্টা দিক থেকে যাবে, যে সবগুলা গুণ হয়ে যাবে। এই যে 5 4 3 2 120 হয় সম্ভবত। ফোর ইন্টু 5 20 20 60 120, হ্যাঁ 120 হচ্ছে। তো এভাবে আমাদের রিকার্সিভ ফাংশনগুলো কাজ করে। রিকার্সিভ ফাংশন কীভাবে কাজ করে, নিজেকে নিজে কল দিচ্ছে। কতক্ষণ কল দিচ্ছে, যতক্ষণ না কন্ডিশনটা ট্রু হচ্ছে। এখন আমাদের বলা হচ্ছে কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স। জিনিসটা কি, এই যে আমরা ফাংশন লিখেছিলাম, এই যে একটা ফাংশন রিকার্সিভ ফাংশন বা এখানে নর্মাল যে ফাংশন লিখেছিলাম, এর মধ্যে কিছু ভ্যালু পাস করতেছি। কিছু ভ্যালু যখন পাস করতেছি, তখন কি করতেছে, সে ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করতেছে, করে একটা আউটপুট দেখাচ্ছে। এখন কথা হচ্ছে, এই যে ভ্যালুটা দিচ্ছি, এটা আমরা কিভাবে দিচ্ছি, রেফারেন্স আকারে দিচ্ছি নাকি আমাদের ভ্যালু সরাসরি দিয়ে দিচ্ছি। এখন এটা আমরা বিস্তারিত দেখা যাক, তাহলে আমরা বুঝতে পারব। দেখুন, আমরা দুইটা নাম্বার সোয়াপ করব। তো সোয়াপ করতে গেলে আমাদের কি করতে হবে, দুইটা নাম্বার নিব আমরা, ইন্টিজার এ এবং বি দুইটা নিলাম, নেওয়ার পরে একটা টেম্পোরারি রাখলাম, যে দুইটা নাম্বার এ ইজ ইকুয়াল টু 2, বি ইজ ইকুয়াল টু ধরুন 3। এখন আমরা এতে রাখবো এই মানটা, বিতে রাখবো এই মানটা। কিভাবে রাখবো, তার জন্য একটা টেম্পোরারি রাখবো, টেম্পোরারির মধ্যে এ এর ভ্যালুটা রেখে দিব, আর এর মধ্যে কি দিব, বি এর ভ্যালু দিব, এবং বি এর মধ্যে কি দিব, এই টেম্পোরারি থেকে যেটা আসে সেটা আমরা দিয়ে রাখবো। এভাবেই তো নাম্বার সোয়াপ করে, তিনটা নাম্বার সোয়াপ করে। এই যে এ বি আর এটা হলো টেম্প। তাহলে সোয়াপ করার কি, এখানে যেটা ছিল সেটা এখানে রাখবো, এবং এখানে যেটা ছিল সেটা এখানে রাখবো। তাহলে কি, এটা খালি হয়ে যাচ্ছে এবং এটা ভরা আছে, এখান থেকে আবার এখানে দিয়ে দিব। তাহলে আমাদের সোয়াপিংটা হয়ে যাবে, অর্থাৎ সোয়াপ করতে পারবো। এখন দেখুন ইন্টারেস্টিং কি বিষয়, যে আমরা এই যে ফাংশনটা লিখেছি, ফাংশন লেখার পরে মেইনের ভিতরে দেখুন কি আছে। এর মান আমাদের 10 ছিল, বি এর মান ছিল 20। সোয়াপ করলাম, সোয়াপ করলে এখন এ এবং বি এর মান কত দেখানোর কথা বলুন তো। এখন আমাদের দেখানোর কথা আগেরটাই দেখাবে,
কেন দেখাবে? তার কারণ হলো এই যে দুইটা আমরা পাস করেছিলাম, এই দুইটা সে নিয়ে চলে গেছে, যে এখানে ক্যালকুলেশন করেছে, এটুকু করেছে, করে সে একটা তো আউটপুট দেখিয়েছে। এই যে আমাদের এ বি একটা আউটপুট দেখিয়ে দিয়েছে, এটা দেখুন এই যে এই লাইনে এটা আমাদের প্রিন্ট করে দিয়েছে। কিন্তু আমাদের এখানে এ এবং বি এটা তো রয়েই গেছে, এ এবং বি এর মান, এ এবং বি এর মান এটা তো রয়েই গেছে। তো আমরা যেটা পাস করেছিলাম ওটা জাস্ট এটা একটা কপি, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু 10 ছিল আমাদের, বি ইজ ইকুয়াল টু 20 ছিল। এই দুইটাকে কপি করেছে, কপি করে ধরুন এক্সে আমাদের 10 রেখেছে এবং ওয়াইকে 20 রেখেছে। এটা নিয়ে আমাদের ক্যালকুলেশন করেছে, কিন্তু আমাদের অরিজিনাল ফাংশনের মধ্যে এই দুইটার মান সেমই আছে, এই দুইটার মান চেঞ্জ হয়নি। আপনি ফাংশনের মধ্যে যাই করুন না কেন, অরিজিনাল ভ্যালু চেঞ্জ হয়নি। এটাকে বলা হচ্ছে কল বাই ভ্যালু, অর্থাৎ আপনি সরাসরি যখন ভ্যালু দিয়ে দিবেন। এখন আমরা আসি রেফারেন্স। রেফারেন্স কী জিনিস? রেফারেন্স হলো মেমোরি অ্যাড্রেস। আপনি এখানে ভ্যালু না দিয়ে সরাসরি আপনার মেমোরি অ্যাড্রেসটা দিয়ে দিবেন। মেমোরি অ্যাড্রেস মানে একটা কথা মনে রাখবেন, মেমোরি মানে কিন্তু আমরা র্যাম বোঝাচ্ছি, র্যামের ক্যালকুলেশন বোঝাচ্ছি, অন্য কিছু না। তো এখন এই যে র্যামের একই ফাংশন, এই যে আমরা অ্যাড্রেস দিচ্ছি, এটা কনটেক্স বা সিনট্যাক্স, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এটা কি করছে, যেহেতু আমরা এখনো পয়েন্টার পড়ি নাই, পয়েন্টারের মধ্যে এটা বিস্তারিত আছে, পয়েন্টার পড়ার সময় এটা আমরা বিস্তারিত জানতে পারবো। তবে মনে রাখুন যে এটা দিয়ে আমাদের পয়েন্টার বোঝায়। তো এখানে কি করবে, এই যে আমাদের মেমোরির লোকেশনটা পাস করে দিবে, এখানে আমাদের ভ্যালু দিচ্ছে না, এখানে আমাদের লোকেশনটাই পাস করে দিচ্ছে। যে লোকেশনের মধ্যে কি আছে আমি জানি না, আমি তোমাকে লোকেশনটা দিয়ে দিলাম, ওর মধ্যে যা আছে সেটা নিয়ে ক্যালকুলেশন করবো। তার মানে এই যে ক্যালকুলেশন যে করলো, এটা চেঞ্জ করে ফেললো। তার মানে এখানে যেটা ছিল সেটা এখানে নিল এবং এটা এখানে নিলে আমাদের কিন্তু পার্মানেন্টলি চেঞ্জ হয়ে গেছে। সেটা কোথায় চেঞ্জ হয়েছে? মেমোরিতে চেঞ্জ হয়েছে। মেমোরিতে চেঞ্জ হওয়ার কারণে এখন আমরা যখন কল করতেছি, মেন ফাংশনে কল করতেছি, তখন তো সরাসরি মেমোরিতে যেয়ে খুঁজছে যে মেমোরিতে আমাদের কি রেখেছিলাম, ওখানে যেটা রেখেছিলাম সেটাই আসতেছে। এবং যদি আমরা সোয়াপ করে দিই তাহলে এই মেমোরি লোকেশনেই সেটা সোয়াপ হয়ে যাচ্ছে। সোয়াপ হয়ে যাওয়ার কারণে ওখান থেকে আর কোনো নতুন কোনো কপি তৈরি হচ্ছে না, সরাসরি যেটা অ্যাড্রেসে যা ছিল সেটাই আমাদের সোয়াপ হয়ে যাচ্ছে। অ্যাড্রেসের মধ্যে কলা থাকলে কলা, নাম্বার থাকলে নাম্বার, ক্যারেক্টার থাকলে ক্যারেক্টার, যেটাই ডাকুন না কেন সেটাই আমাদের সোয়াপ করে দিচ্ছে। এভাবে আমাদের কল বাই রেফারেন্স এবং কল বাই ভ্যালু কাজ করে। তো এটা যদি আপনি না বুঝতে পারেন এখনও কল বাই রেফারেন্স এবং ভ্যালু, তাহলে পরের লেকচারগুলো আপনাদেরকে দেখতে হবে, কারণ পরবর্তীতে আমরা আলোচনা করব পয়েন্টার নিয়ে। পয়েন্টার জিনিসটা যখন আপনি বুঝবেন তখন এই জিনিসটা আপনি বুঝতে পারবেন যে মেমোরি লোকেশন কিভাবে কাজ করে। আর যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন যে রেফারেন্স আর ভ্যালু দিয়ে পাস করলে কিভাবে কি কাজ করে। তো আমার কথা ছিল যে সম্পূর্ণটা আপনাদেরকে লেকচারের মাধ্যমে জানানো, যেন আপনারা পরীক্ষা দিয়ে ভালো একটা মার্কস পেতে পারেন। যেহেতু আমি থিওরি বেসড ক্লাস নেওয়ার চেষ্টা করেছি, থিওরিগুলো বুঝিয়েছি। আপনি যদি অ্যাকচুয়াল কোডিং শিখতে চান তাহলে যে কোনো একটা প্লেলিস্ট ফলো করতে পারেন। আমার নিজেরই একটা প্লেলিস্ট আছে এবং আমি চেষ্টা করব যেন আমার পরীক্ষার পরে আমি আপনাদেরকে সি শেখাতে পারি অথবা C++ বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ ডিটেলসে শেখাতে পারি। কোর্স এগুলো তো যাতে আমাদের থিওরি কোর্স, যার কারণে থিওরির মতো শেখালাম। যখন আমরা প্র্যাকটিক্যাল কোর্স করব তখন আমরা কোডিং মোডিং করে দেখাবো, তখন আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে। তো যাই হোক, আশা করি যতক্ষণ বুঝিয়েছিলাম, যতগুলা পার্ট করেছিলাম, আমাদের এটা অ্যাকচুয়াল একটা পার্ট, তারপরে আরেকটা পার্ট আছে, সেই পার্টে আরও বিশেষ কিছু জিনিসপত্র আছে, যেমন ফাইল আছে, পয়েন্টার আছে, ইত্যাদি আছে। তো সেগুলো নিয়ে আলোচনা করব, সেটা অন্য পার্টে হবে। এখন ফার্স্টের পার্টটাই অনেকগুলো পার্ট হয়ে গেল, কারণ ওটায় কয়টা পার্ট হবে জানি না। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমি এতক্ষণ সাথে ছিলাম সম্পূর্ণ কোর্স জুড়ে মোহাম্মদ শাহিদুর রহমান, পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। আর আমরা যে লেকচার শিটটা ইউজ করলাম, এই লেকচার শিটটা আমাদের কোর্স ইনস্ট্রাক্টর মোহাম্মদ
সাব্বির রহমান স্যার। সাব্বির রহমান স্যার বানিয়েছেন অনেক কষ্ট করে, তো সম্পূর্ণ ক্রেডিটটা তাকেই দিতে হচ্ছে। তার কাছ থেকে আমি শিখে আমরা এটা ব্যবহার করছি। তো তাকে বিগ থ্যাঙ্কস। সাব্বির মাহমুদ স্যার লেকচারার পদে আছেন, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাট পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো পরবর্তী প্রেজেন্টেশন যেটা আছে সেটাও আমাদের সাব্বির স্যারেরই। তো তার জন্য হিউজ একটা রেসপেক্ট থাকবে এত সুন্দর করে আমাদের বোঝানোর জন্য। তো আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি জানি না, কিন্তু স্যার অনেক সুন্দরভাবে বুঝিয়েছিল। তো স্যারের তুলনায় আমার বোঝানো কিছুই না। আর এটা যেহেতু আমাদের 3 মাস ধরে ক্লাস নিয়ে এটা পড়ানো হয়েছে, সেটা আমি 3 দিনের মধ্যে শেষ করে দিচ্ছি। তো জিনিসটা বুঝতে হবে যে আমি অত বেশি ডিপে যেতে পারিনি, যেহেতু পরীক্ষার প্রিপারেশনের জন্য এটা করা হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারবেন, এবং স্লাইডটা যখন নিজে নিজে পড়বেন তখন আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানেই আজকের মতো শেষ করছি। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।